দেখেন, দল নির্বাচনের আগে আপনি কখনোই এই মুহূর্তে আমরা নির্বাচকরা একটা বেস্ট পসিবল কম্বিনেশনের কথা ভাবি, সেইটা ভাবার সময় ওপেনিং জায়গাটা সবসময় একটা স্পেশালাইজ জায়গা, যেখানে কোনো একজন ওপেনারের কোনো ঘাটতি হলে, স্পেশালি একদিনের ক্রিকেট যেখানে অ্যাগ্রেশন আছে, তখন ন্যাচারালি আমাদের আরেকজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করা হয়। ইউজুয়ালি মোস্ট অফ দ্য টুরেই 3টা ওপেনার সাধারণত থাকে। তো সেই আলোকে আমাদের তখন চিন্তা করতে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের তৃতীয় ওপেনার হিসেবে সবচেয়ে ভালো এবং কে অ্যাভেলেবেল আছে, এবং সেই আলোকেই নাইম শেখ এসছেন টিমে। এখন যে জিনিসটা আমরা সবাই লক্ষ্য করছি এবং আমরা দলের মধ্যে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে হাইয়ার স্ট্রাইক রেটের জন্য একটা ভালো ইন্টেন্সিটিতে ব্যাট করার জন্য। সেখানে আপনি দেখেন যে একে অন্যকে কমপ্লিমেন্ট করছে এখানে তামিম অ্যান্ড পারভেজ ইমন। তো তার পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন হয়তো খেলতে পারেননি নাইম, কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে এটা কিন্তু খুব পরিষ্কার যে তাকে জানানো হয়েছিল। তো সেই আলোকে তিনি যথেষ্ট অনুশীলন করেছেন, প্রস্তুতি নিয়েছেন ইতিপূর্বে, এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি অনেক হাইয়ার ইন্টেন্সিটিতে ব্যাট করছেন। এখন ডোমেস্টিকের যে বোলিং অ্যাটাক হয় তার সঙ্গে ইন্টারন্যাশনাল বোলিং অ্যাটাকের ফারাক আছে। তো সেটা তার জন্য একটা ছোটোখাটো একটা চ্যালেঞ্জ আমি বলবো, যে তার অপরচুনিটি যখন আসবেন তিনি সেটাকে মানে সেভাবে নিজেকে উজাড় করে দিবেন, সো দ্যাট সবাই যেন অবজার্ভ করতে পারে যে অ্যাটলিস্ট দলের চাহিদা মোতাবেক আমরা শুরুতে যে ইন্টেন্সিটিতে ব্যাট করতে চাচ্ছি, আমাদের দলের শুরুটা পাওয়ার প্লের একটা ইস্যু আছে, সেটাকে যেন অ্যাড্রেস করতে পারে। আপনি যেটা বললেন নাইম শেখকে নিয়ে আপনি বললেন ইন্টেন্ট চেঞ্জ হয়েছে। ইন্টেন্ট বলতে আপনি কি বুঝাচ্ছেন? আপনি যদি ন্যাশনাল টিম ধরি, আমরা এই টিমের ম্যাচগুলোকে সাধারণত কাউন্ট করে থাকি, তাহলে তিনি যেটা করেছেন ফার্স্ট ম্যাচে 18 রান করেছেন 20 বলে, পরের সেকেন্ড ম্যাচে তিনি 40 করেছেন 41 বলে, থার্ড ম্যাচে তিনি করেছেন 6 বলে 4। যদি তার ইন্টেন্টটা যদি একটু এখানে সবসময় মানে স্ট্যাট বেস জিনিসগুলোর দিকে আমরা অনেক সময় বেশি একটু ফোকাস হয়ে যাচ্ছে, স্ট্যাটটা দেখা দরকার, কোনো সন্দেহই নেই। বাট তিনি যে তার ব্যাটিংয়ের প্যাটার্নটা বদলেছেন, আমার মনে হয় যে খেলাগুলো সব টেলিকাস্ট করা হয়েছে, ডোমেস্টিক ক্রিকেটের খেলাও এবং নিউজিল্যান্ডের সঙ্গে যদি বললেন সেটাও। তো অ্যাকচুয়ালি কেউ যদি লাস্ট করতে না পারে ইনিংসটা, তাহলে অনেক সময় কিন্তু বোঝাটা মুশকিল। বাট এটা পরিষ্কার নেটসে এবং অন্যান্য জায়গার খেলা দেখে যে তিনি অত্যন্ত যোগ্য একজন দাবিদার আমাদের চোখে। আপনার চোখে ভিন্ন কিছু হতে পারে, এটা হইতেই পারে যে কেউ তার মতামত ব্যক্ত করতে পারে। তার পাশাপাশি আমাদের যে অপশন আছে সেই জায়গায় আমরা একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার বললাম যে আমাদের সিলেকশন ক্রাইটেরিয়ার দুটো জিনিস সম্মুর ব্যাপারে আপনারা কথা বলেছেন, যে উই ওয়ান্ট অ্যাজ এক্সপিরিয়েন্স প্লেয়ার হি শুড ব্যাট উইথ মোর ইন্টেন্ট, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি এই মুহূর্তে, যে তিনি একটা ইনজুরি থেকে তার রিকভারির প্রসেস ওয়াজ ভেরি স্লো। সো আর একটা টুর্নামেন্টে সেই জন্য তাকে আরেকটা অন্যতম কারণ বিবেচনায় রাখা হয়নি। সো তারপরে আমার কাছে মনে হয় যে আমাদের কাছে মনে হয়েছে যে এখানে নাইম শেখই অত্যন্ত ডিজার্ভিং ক্যান্ডিডেট, এবং তার ব্যাটিংয়ের কী পরিবর্তন হয়েছে সেগুলো আমরা বলার চেষ্টা করেছি। এবং নাইমের পরে হয়তো বিবেচনা যদি আপনাদের কারোর চোখে কিছু থাকতেই পারে, তো সেক্ষেত্রে আমরা আমাদের বিবেচনায় যে ওই পজিশনটার জন্য নাইম শেখকেই সবচেয়ে উপযুক্ত মনে করছি এই মুহূর্তে। বাট ডেফিনেটলি যখন আমরা দেখব যে ধারাবাহিকভাবে মাঠে ভালোভাবে আবার বিচরণ করছেন সৌম্য শেখ, মাঠ ভালো সৌম্য সরকার, মাফ করবেন, সৌম্য সরকার, তো নিশ্চয়ই যেগুলো আমি বললাম যে 2027কে লক্ষ্য রেখে যে তিনি কিন্তু আমাদের মনে আছেন, আমাদের লিস্টে আছেন। তো কাজেই এখানে অন্য কোনো কিছু চিন্তার অবকাশ নাই। বাট প্রত্যেককে ডিজার্ভিং ক্যান্ডিডেট হিসাবে আসতে হবে। আর কে কত বছর ধরে খেলছেন, কি করেছেন আগে, তার থেকে এখন কি করতে পারেন, কি সক্ষমতা রাখেন, ক্রিকেট ইজ চেঞ্জিং এ লট। সো দ্যাট সেই অনুযায়ী প্রত্যেককে নিবেদনটা সবারই বাড়াতে হবে। মাঠে ফিল্ডিং করতে হবে 120 বল, কিংবা একদিনের ম্যাচে 300 বল। সেই জায়গায় আপনি দেখেন যে মুশফিকুর রহিমের কথাই বলি, লাস্ট টেস্ট ম্যাচে তার রান আউটটা, দিস কাইন্ড অফ
ব্রিলিয়েন্ট থ্রো, ব্রিলিয়েন্ট অ্যাজিলিটি ইজ ভেরি মাচ নিডেড ফর এভরিওয়ান। আমি ইন জেনারেল বলতেছি না, প্রত্যেকের জন্য আমি বলতেছি যে ফিল্ডিং একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে যাচ্ছে। ভবিষ্যতে কার দলে বাদ পড়ে যাওয়ার কোনো কারণ অনেক সময় ফিল্ডিংও হয়ে যেতে পারে, তাকে কিছু নাম্বার তাকে পিছিয়ে দিতে পারে। সো দ্যাট আমার মনে হয় যে সেই জন্য ফিল্ডিং কোচ কত ইম্পর্টেন্ট। আপনারা ফিল্ডিং কোচ না থাকলে বলেন যে দলের সঙ্গে কেন ফিল্ডিং কোচ নেই। সো দ্যাট প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট, বোলিং ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং। সো আই থিঙ্ক অনেক বেশি কথা বলে ফেললাম বোধ হয়। লাস্ট ওয়ান, আমার প্রশ্নটা যে কেউ অ্যান্সার করতে পারে। ভাই লাস্ট এনসিএল এ গিয়েছিলেন কক্সবাজার খুলনার ম্যাচ দেখতে। তো আপনি বলছিলেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেটের মধ্যে একটু ডিফারেন্স আছে। এনামুল হক বিজয়ের ক্ষেত্রে জিনিসটা কি হয়? আপনি নাইম শেখকে দলে নিলেন ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স থেকে, যখন বিজয়ের মতো ক্রিকেটাররা ঘরোয়াতে অনেক রান করে ন্যাশনাল টিমে আসে, রান করতে পারে না, সেক্ষেত্রে আপনার নির্বাচকরা কতখানি হতাশন বা আসলে প্রবলেমটা কোন জায়গায় হয়ে যায় বিজয়ের মতো ক্রিকেটার জন্য? বলো, বললাম তারপর আমি আবার অ্যাড আউট করবো। এটা তো হতাশাজনক, মানে একটা প্লেয়ারকে আমরা যাতেই নেই অনেস্টলি নেওয়া হয় এবং টিমের সুবিধা হবে সেটা চিন্তা করেই নেওয়া হয়। তো এবং এটাও খুবই স্বাভাবিক নিয়ম কিন্তু, যে সবাই ভালো খেলবে না সব জায়গাতে। তো হয়তো বিজয়ের এরকম একটা মিস হয়েছে আর কি। এবং এর মানে কিন্তু এটা হতে পারে না যে যারা ডোমেস্টিকে পারফর্ম করছে যে তাদেরকে আমরা দেখতে পারবো না বা নিতে পারবো না, যে বিজয় মিস করেছে তাহলে হয়তো আর কেউ করবে না। তাহলে আমরা কি দেখে নিব আসলে, কোন বেসিসে টিম করা হবে? তো আমরা আমাদের ধারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। যারা, এবং ভাই বলছিলেন যে ডোমেস্টিকের পারফরমেন্সটা মূল্যায়ন করা হচ্ছে না, আমার কাছে প্রশ্ন আবার আছে যে তাহলে কার কার ক্ষেত্রে করা হচ্ছে না, কি কি ক্ষেত্রে? না আমি আপনার আগে ওই ভাই বলেছিলেন, তো এই কথাটা না বললে ভালো হতো, বিকজ যারা পারফর্ম করেছে বা করছে তারা সবাই কিন্তু আছে আমাদের সিস্টেমের মধ্যে কোনো না কোনোভাবে। তো নাইম শেখ ঠিক ওই কারণেই কিন্তু এসছে। এবং আমাদের কিন্তু আমরা বলি পার্থক্য আছে। আমার মনে হয় না পৃথিবীর কোনো ডোমেস্টিক ক্রিকেট ইন্টারন্যাশনাল সমমানের, আমি মনে করি না, হয়তো কম বেশি থাকে। তো আমাদেরটা কিছুটা ইয়ে হতে পারে, সেটা কিন্তু সবাইকে অ্যাডজাস্ট করতে হয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে হলে সবাইকে অ্যাডজাস্ট করতে হয়। তো ওই অ্যাডজাস্টমেন্টটা যে যত ভালো করে ক্যালিবারের উপর ডিপেন্ড করে। আমি মানে এটা আই মাস্ট সে দ্যাট যে ক্যালিবারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন ওই লেভেলে গিয়ে আপনাকে টেনে নিয়ে যেতে। আর যদি আপনি চিন্তা করেন যে আমি এই লেভেলে খেলেছি ও তার মানে একইভাবে আমি খেলতে পারবো ইন্টারন্যাশনাল লেভেলে, এটা আসলে আমার মনে হয় ভুল। মানে এটা আমি বললাম অ্যাজ এ প্লেয়ার আমি এটা প্রমাণ পেয়েছি যে আমি একইভাবে যদি যাই তাহলে আসলে ফেল করার চান্স বেশি থাকে। তো ওখানে গিয়ে অ্যাডজাস্ট করা লাগে। তো আমি শিওর যে অন্যান্য যেসব প্লেয়াররা আছে সবাই আসলে চেষ্টা করবে, এবং আমরাও চেষ্টা করবো যে যারা পারফর্ম করবে তাদেরকে সিস্টেমের মধ্যে রাখার। আর আরেকটা কথা না বললেই না, রকিবুলের কথা যেটা বললেন, রাকিবুল হাসান ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের জন্য। আর এটাও তো ঠিক না যে এক বছর হাইয়েস্ট উইকেট টেকার হয়েছে সাথে সাথে ন্যাশনাল টিমে নিয়ে আসে, এটাও কিন্তু একটু আমার কাছে মনে হয় যে না হাইয়েস্ট উইকেট টেকার হয়নি। এই বছরও হাইয়েস্ট, মানে 5 জনের মধ্যে এই বছর ছিল। আর লাস্টের 2-1 বছর ও ভালো করে 6-7-এর মধ্যে থাকে সবসময়, এটা ঠিক। তো আমরা চাই যে ও যেন আরো ভালো হয়ে ন্যাশনাল টিমে আসে, সো দ্যাট ও লং টাইম খেলতে পারে। যেমন এরকম যে আজকে ভালো করছে কালকে নিয়ে আসলাম বাদ হয়ে গেল, এটা যেন না হয় আর কি সব ইয়াং প্লেয়ারের ক্ষেত্রে। এই আর কি। বিজয়কে নিয়ে ধৈর্যটা আরো কখন বিজয় ধৈর্য ধারণ বিজয়কে নিয়ে 12 বছর ধরে টাকা দিয়ে আনছে কখন আমি আতিফ, আমরা আসার পরে কিন্তু ওকে অনেকের অনেক রিপোর্ট আমি দেখি, কিন্তু ওকে নেওয়া হয়েছে গত বছরের আগস্ট মাসে। পাকিস্তান এই টিমের সঙ্গে ছিল। বিজয়কে আমরা জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচে খেলিয়েছি। তারপরে কিন্তু তিনি নিউজিল্যান্ড এ দলের সঙ্গে ওয়ানডে খেলেছেন এবং লঙ্গা ভার্সনে খেলেছেন। এটা অনেকে রিপোর্টিং আমি দেখেছি মিস করে গেছেন, বলেছেন যে দুটো টেস্টের কথা হয়তো বলেছেন, বাট ওই ম্যাচগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল। সো দ্যাট সিস্টেমের মধ্যে স্টিল রাখবো বিজয়, ইফ ইজ ফেইল বাট ইভেন উইল কিপ হিম ইনটু দ্য সিস্টেম। এবং জাকির জয় সবাই সিস্টেমের মধ্যে থাকবে। এবং আমাদের যারা কোচ আছেন টাইগার্সে
তাদের এবং ন্যাশনাল টিমে তাদের সবার কাজ থাকবে যে এটা ফেলিওর ইজ এ পার্ট অফ ক্রিকেট, বাট সেখান থেকে সাহায্য করার জন্য চেষ্টা করা যে কীভাবে তারা সাকসেসফুল হতে পারেন, এবং সেখানে প্লেয়ারদেরও নিবেদন থাকতে হবে যে তিনি হচ্ছে মুখ্য মানুষ যে নাকি তার ভুল ত্রুটিগুলো শুধরাতে পারেন, সো দ্যাট এক্সপিরিয়েন্সটাকে কেনা যায় না, সো দ্যাট যারা এক্সপিরিয়েন্স হয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের একদম দৃশ্যপট থেকে মানে বাদ দিয়ে দেওয়ার মধ্যে আমরা নেই। আমরা চাইব যে আমাদের যে প্র্যাকটিসের ফ্যাসিলিটিস আছে সেখানে তারা সবাই থাকবেন। রাকিব হচ্ছে 22-এও হাইস্ট উইকেট টেকার ছিল, তো 4 সিজনে 2বার হাইস্ট উইকেট টেকার মেবি